বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধির ৩৭৮ ধারা থেকে ৩৯১ ধারা। আমরা আজকে চুরি নিয়ে আলোচনা করব এবং চুরির শাস্তি সমূহ সম্পর্কে জানব। পাশাপাশি আমরা বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতি নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা কিন্তু অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে যে আমরা মূল আইনটা ধরে ধরে পড়ব, পাশাপাশি আমরা মূল আইনে যতগুলো উদাহরণ আছে, চুরির কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া, সবগুলো উদাহরণ কিন্তু আমি আপনাদেরকে পড়ে বুঝাবো। পাশাপাশি দস্যুতা, ডাকাতি এইগুলোর উদাহরণগুলো আমরা ভালো করে বুঝবো। উদাহরণ যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এই চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি এইগুলোর উদাহরণ থেকে কিন্তু কি আসে? প্রশ্ন আসে। তাহলে চলেন আমরা প্রথমে চুরি নিয়ে আলোচনা করব। দণ্ডবিধির ৩৭৮ ধারাতে কিন্তু আমাদের চুরির ডেফিনেশন দেওয়া আছে এবং এই চুরির ডেফিনেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল কয়টা কন্ডিশন আছে? 5টা কন্ডিশন। এই 5টা কন্ডিশন যদি আমাদের ফিল আপ হয় তখন আমরা কি করতে পারবো? তখন কিন্তু আমরা একটা কাজকে চুরি বলে গণ্য করতে পারবো। এই 5টা কন্ডিশন কি কি? নাম্বার 1, আমার মধ্যে ডিসঅনেস্ট ইন্টেনশন থাকা লাগবে, অসাধু উদ্দেশ্য থাকা লাগবে। নাম্বার 2, প্রপার্টিটা মুভেবল প্রপার্টি, তার মানে হচ্ছে কি অস্থাবর সম্পত্তি হতে হবে। নাম্বার 3, সম্পত্তিটা অবশ্যই কি করব? আমি মালিকের দখল থেকে নিব। নাম্বার 4, আমাকে অবশ্যই কিন্তু মালিকের অনুমতি ছাড়াই কিন্তু সম্পত্তিটা নিতে হবে। আর নাম্বার 5 হচ্ছে যে আমাকে সম্পত্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হবে। এই 5টা কাজ যদি একটা ঘটনার মধ্যে থাকে তখন সেই ঘটনাটাকে বা সেই কাজটাকে কিন্তু চুরি বলে গণ্য করা হবে। তা আমরা উদাহরণগুলো যখন পড়ব তখন আপনারা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন। তা চলেন আমরা প্রথমেই একটু দেখি যে আমাদের চুরির যে ডেফিনেশন ৩৭৮ ধারা, সেখানে ব্যাখ্যা দিয়ে আছে কয়টা? ব্যাখ্যা দিয়ে আছে কিন্তু 5টা। দেখেন ব্যাখ্যা একে কি বলতেছে? ব্যাখ্যা একে বলতেছে যে কোনো বস্তু যতক্ষণ মাটির সাথে লেগে থাকে ততক্ষণ তা অস্থাবর সম্পত্তি নয় এবং তা চুরির বিষয়বস্তু হতে পারে না, কিন্তু মাটি থেকে বিচ্ছিন্ন করার সাথে সাথেই তা চুরির বিষয়বস্তু হতে পারে। খুবই সহজ কথা। তার মানে যতক্ষণ পর্যন্ত অ্যাটাচ টু দ্য আর্থ হবে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে কি বলবো? আমি সেটাকে স্থাবর সম্পত্তি বলবো। যখন সেটা আমি কি করব? আমি যখন মাটির থেকে উপড়ে ফেলবো তখন সেটা অস্থাবর সম্পত্তি এবং তখন সেটা চুরির বিষয়বস্তু হতে পারে। তারপরে দেখি আমরা, দেখেন আমাদের যে 2 নম্বর যে ব্যাখ্যা, সেখানে বলতেছে যে মাটি থেকে বিচ্ছিন্ন করার কাজটির মাধ্যমেই যদি কোনো বস্তু সরিয়ে নেওয়া হয় তবে সেই কাজটিকে কিন্তু চুরি হিসেবে গণ্য করা হতে পারে। তার মানে আপনি মাটির থেকে যদি কোনো বস্তুকে সরাই নিয়ে যান তাহলে সেটা কিন্তু কি হতে পারে? সেটা কিন্তু চুরির বিষয়বস্তু হিসেবে গণ্য হতে পারে। তারপরে দেখেন 3 নাম্বার যে ব্যাখ্যা, সেই 3 নাম্বার ব্যাখ্যাতে বলতেছে যে কোনো বস্তু সরাতে বাধা দিচ্ছে এমন কোনো প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে অথবা বস্তুটিকে অন্য কিছু থেকে আলাদা করার মাধ্যমে যদি কেউ বস্তুটি সরিয়ে নেয় তবে সে বস্তুটিকে গতিশীল করেছে বা সরিয়েছে বলে গণ্য করা হবে। তার মানে এখানে বলতেছে আপনি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং ওই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে মনে করেন যে একটা গরু যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাতে আপনি কি করছেন? কাটা বিছাই রাখছেন। গরুটা যেই রাস্তা দিয়ে হাঁটার কথা সেই রাস্তা দিয়ে না হেঁটে ওই কাটা দেখে বা সে ব্যথা পেয়ে সে অন্য একটা দিকে মুভ করলো, তখন কিন্তু ধরা হবে কি? যে আপনি ওই বস্তুটাকে কি করছেন? সরাইছেন। এটাই আমাদের এই 3 নাম্বার যে ব্যাখ্যা, সেই 3 নাম্বার ব্যাখ্যাতে বলতেছে। তারপর দেখেন 4 নাম্বার যে ব্যাখ্যা, দেখেন এই 4 নাম্বার ব্যাখ্যাতে বলতেছে যে ব্যক্তি কোনো প্রাণীকে কোনো উপায়ে গতিশীল করে সে ওই প্রাণীকে এবং ওই প্রাণীর গতিশীল হওয়ার ফলে অন্য যা কিছু গতিশীল হয় সে সব কিছুকেই সরিয়েছে বলে গণ্য করা হবে। তাহলে 4 নম্বর ব্যাখ্যাতে আমরা দেখলাম যে আপনি কোনো প্রাণীকে যদি গতিশীল করেন এবং ওই প্রাণীর, মনে করেন যে আপনি একটা ঘোড়াকে গতিশীল করলেন, এখন ওই ঘোড়ার পিঠের উপরে মনে করেন যে এক বক্স টাকা ছিল, তাহলে আপনি কি করছেন? আপনি সেই টাকাটাকেই চুরি করছেন বলে কি হবে? গণ্য হবে। তারপরে খেয়াল করেন যে 5 নাম্বার যে ব্যাখ্যা, এই 5 নাম্বার ব্যাখ্যাতে বলতেছে যে এই সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রত্যক্ষ বা পরোক্ষ, এক্সপ্রেস অথবা ইমপ্লাইড হতে পারে এবং এই সম্মতি উক্ত বস্তুর দখলদার ব্যক্তি অথবা তার পক্ষ থেকে সম্মতি দেওয়ার ক্ষমতা আছে এমন যে কেউ দিতে পারেন। তাহলে দেখেন
যে এই যে সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে, তার মানে কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্মতি দেয় তখন কিন্তু আর সেটা চুরি বলে গণ্য হবে না। অথবা একজন প্রতিনিধি আছে, সেই প্রতিনিধিও যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্মতি দেয় তখনও কিন্তু সেটা কি হবে না, তখনও কিন্তু সেটা চুরির সম্মতি বলে মানে তখনও কিন্তু সেটা চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না। আচ্ছা, দেখেন আমরা এখন চুরির উদাহরণগুলো আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে চুরির যে উদাহরণগুলো, সেই উদাহরণের মধ্যে প্রথম যে উদাহরণটা আমি আপনাদেরকে বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খেয়াল করেন যে আসিফ বদরুলের জমিতে থাকা একটি গাছ অসাধুভাবে নেওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে। গাছটি মাটি থেকে বিচ্ছিন্ন করার সাথে সাথেই আসিফ চুরি করেছে বলে গণ্য হবে। সহজ উদাহরণ, এখানে আসিফ কি করছে, বদরুলের জমি থেকে একটা গাছ কেটে ফেলছে। আসিফের কি আছে, ডিসঅনেস্ট ইন্টেনশন আছে। আসিফ বদরুলের কাছ থেকে অনুমতি নিয়নি। আসিফ বদরুলের দখলের কি করছে, দখলের একটা গাছ কেটে ফেলছে। গাছ যখন কেটে ফেলছে তখন কি হয়েছে, ওটা মাটির থেকে কি আর মাটির সাথে কি আর অ্যাটাচড আছে, মাটির সাথে কিন্তু আর সেটা লেগে নাই, মাটির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং গাছটা কিন্তু কি, গাছটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরও হয়ে গেছে। তাহলে চুরির যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো এখানে ফিল আপ হয়েছে। সুতরাং এখানে চুরির অপরাধ সংঘটিত হয়েছে বলে গণ্য করা হবে। তারপর দেখেন 2 নাম্বার যে উদাহরণ, সেই উদাহরণটা দেখেন। আমি আপনাদেরকে সংক্ষেপে উদাহরণগুলো বলতেছি এবং এখানে কিন্তু আপনাদের বেয়ার অ্যাক্ট বা মূল আইনের যে উদাহরণগুলো, সেই উদাহরণগুলোই কিন্তু আমরা স্ক্রিনে দিয়েছি। জাস্ট আমরা ক খর পরিবর্তে আমরা এখানে নাম দিছি এবং সহজ ভাষায় লিখেছি, যাতে করে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হয়। তো দেখেন, আবির তার পকেটে কুকুরের খাবার নিয়ে রাফিয়ের কুকুরকে প্রলুব্ধ করে। যদি আবিরের উদ্দেশ্য হয় রাফিয়ের সম্মতি ছাড়া কুকুরটিকে অসাধুভাবে নিয়ে যাওয়া, তবে কুকুরটি আবিরের পিছু নেওয়া শুরু করার সাথে সাথেই আবির চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে খেয়াল করেন, তবে কুকুরটি আবিরের পিছু নেওয়া শুরু করার সাথে সাথেই আবির চুরি করেছে বলে গণ্য হবে। এইটা নিয়ে কিন্তু আপনাদের মনে একটু কনফিউশন থাকতে পারে। দেখেন এখানে মূল যে বিষয়টা সেইটা কি, সাধারণত যখন একজন আরেকজনের কাছ থেকে জিনিসটা সম্পূর্ণভাবে নিয়ে নেয় তখনই কিন্তু চুরি বলে গণ্য হয়। কিন্তু আমরা এই উদাহরণে দেখলাম যে কুকুরটা যখন থেকে তার স্থান পরিবর্তন করছে তখনই কিন্তু চুরির অপরাধটা কি হয়ে গেছে, সংঘটিত হয়ে গেছে। আবির তার পকেটে কুকুরের খাবার নিয়ে রাফিয়ার কুকুরকে কি করতেছে, প্রলুব্ধ করতেছে। আমি কি করলাম, আমি আপনার কুকুরকে প্রলুব্ধ করলাম আমার পকেটে মাংস রেখে। এখন এই প্রলুব্ধ করলাম অসাধু উদ্দেশ্যে এবং আপনার দখল থেকে আমি কুকুরটাকে কি করলাম, কুকুরটাকে আমি সরাই ফেললাম। কুকুরটা কিন্তু পুরোপুরি আমার কাছে চলে আসেনি, কিন্তু কুকুরটা তার যে স্থান, সেই স্থান পরিবর্তন যখনই করছে তখনই কিন্তু সেটা কি হয়ে গেল, চুরির অপরাধ সংঘটিত হয়ে গেল। এটাই কিন্তু এখানে কি পয়েন্ট। এরপরে দেখেন, এরপরে আমরা পরের যে উদাহরণটা, সেই উদাহরণটা আমরা দেখব। চুরির থেকে কিন্তু উদাহরণ আসে, এমসিকিউ পরীক্ষায় কিন্তু উদাহরণ আসে। রফিক পথে একটি বলদ দেখতে পায় যা একটি গুপ্তধনের বাক্স বহন করছে। সে অসাধুভাবে গুপ্তধনটি নেওয়ার জন্য বলদটিকে একটি নির্দিষ্ট দিকে চালিয়ে নেয়। বলদটি চলা শুরু করার সাথে সাথেই রফিক ওই গুপ্তধন চুরি করেছে বলে গণ্য হবে। আগের যে উদাহরণটা আর এই উদাহরণটা হুবহু কিন্তু একই উদাহরণ, জাস্ট পার্থক্য কি, পার্থক্য হচ্ছে যে আগের উদাহরণটাতে শুধু কুকুরকে কি করা হয়েছিল, সরানো হয়েছিল, আর এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু একটা ষাঁড়কে বা একটা বলদকে, বলদ মানে গরু, গরু ছাগল বোঝাচ্ছে, সেটাকে কি করা হয়েছে, সেটাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়েছে। এবং ওই বলদের পিঠে কি ছিল, বলদের পিঠে কিন্তু আপনার এক বক্স মানে এক বাক্স আপনার গুপ্তধন ছিল। এটাই জাস্ট এখানে কিন্তু পার্থক্য। তাহলে এখানেও কিন্তু কি হয়েছে, চুরির অপরাধ কিন্তু এখানেও সংঘটিত হয়েছে। খেয়াল করেন, আরিয়ান অর্ক-এর ভৃত্য এবং অর্ক তাকে তার আসবাবপত্র দেখাশোনার দায়িত্ব দেয়। তাহলে আরিয়ান কি, আরিয়ান হলো অর্ক-এর ভৃত্য। এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে একটু বুঝতে হবে। খেয়াল করেন একটু যে এই যে আরিয়ান, এই আরিয়ান কি, আরিয়ান হচ্ছে অর্ক-এর ভৃত্য। ভৃত্য মানে হচ্ছে কি, ভৃত্য মানে হচ্ছে চাকর। বুঝতে পারছি কিনা? এখন অর্ক তাকে তার আসবাবপত্র দেখাশোনার দায়িত্ব দেয়।
অর্ক কি করছে, অর্ক তাকে তার আসবাবপত্র দেখাশোনার দায়িত্ব দিছে। আরিয়ান অসাধুভাবে অর্ক এর সম্মতি ছাড়া আসবাবপত্রগুলো নিয়ে পালিয়ে যায়। আরিয়ান কি করছে, আরিয়ান কিন্তু চুরি করেছে। তাহলে আপনি যখন আপনার চাকরকে কি করবেন, আপনি যখন আপনার চাকরকে কোনো কিছু দেখাশোনা করার দায়িত্ব দিবেন, ঠিক আছে, তখন সেই চাকর যদি সেইগুলো নিয়ে পালায় যায় তাহলে সেটা কিন্তু চুরি বলে গণ্য হবে। বাট এখানে চাকর না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি হতো তখন কিন্তু সেটা আবার অন্য ধরনের অপরাধ হতে পারত। মেবি সেটা কিন্তু ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের অপরাধ হতে পারত। আমরা পরবর্তীতে এরকম উদাহরণও দেখব। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমাদের পরের যে উদাহরণটা দেখেন, আবির ও রাফি ভ্রমণে যাওয়ার সময় তাদের থালা বাসনগুলো ফিরে না আসা পর্যন্ত গুদাম রক্ষক ইমনের কাছে গচ্ছিত রেখে যান। ইমন থালা বাসনগুলো নিয়ে একজন স্বর্ণকারের কাছে বিক্রি করে দেন। এখানে থালা বাসনগুলো আবির ও রাফিয়ের দখলে ছিল না, তাই সেগুলো তাদের দখল থেকে সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। ফলে ইমন এখানে চুরি করেনি, যদিও তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে। দেখেন, চুরির অপরাধ সংগঠিত হতে গেলে কিন্তু 5টা কন্ডিশন ফিল আপ হওয়া লাগবে। এই 5টা কন্ডিশনের মধ্যে অন্যতম একটা কন্ডিশন হচ্ছে যে মালিকের দখল থেকে কিন্তু কি করতে হবে, সরাতে হবে। তা আমাদের এই উদাহরণটা একটু খেয়াল করেন। আমাদের এই উদাহরণে কি হয়েছে, এই আবির ও রাফি, এই আবির ও রাফি কি করছে, তাদের এই যে থালা বাসনগুলো তারা কি করছে, থালা বাসনগুলো গুদাম রক্ষকের কাছে গচ্ছিত রাখে। তাহলে গুদাম রক্ষক হচ্ছে ইমন। তাহলে আবির ও রাফি তারা ভ্রমণে যায় এবং ভ্রমণে যাওয়ার সময় তাদের যে থালা বাসনগুলো, সেই থালা বাসনগুলো গুদাম রক্ষক ইমনের কাছে গচ্ছিত রেখে যান। তাহলে যখন এই যে গুদাম রক্ষক ইমনের কাছে যখন গচ্ছিত রেখে যায় তখন কিন্তু আর চুরির প্রশ্ন আসতেছে না, কারণ চুরি করতে গেলে কিন্তু অবশ্যই মালিকের দখল থেকে কি করা লাগবে, মালিকের দখল থেকে কিন্তু সম্পত্তিটা নিয়ে যাওয়া লাগবে। যেহেতু এখানে মালিকের দখল থেকে সম্পত্তি নিনি, মালিকই কি করছে, মালিকই তো এখানে কি করছে, গুদাম রক্ষকের কাছে জিনিসটা গচ্ছিত রেখে গেছে। তাহলে এখানে কিসের অপরাধ বলে গণ্য হবে, এটা কিন্তু অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধ হবে, এটা কিন্তু চুরির অপরাধ হবে না। চুরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই মালিকের দখল থেকে নিতে হবে এবং মালিকের সম্মতি ছাড়া তার দখল থেকে নিতে হবে। বাট এখানে মালিক নিজেই গুদাম রক্ষকের কাছে কি করছে, জিনিসগুলো কিন্তু রেখে গেছে। আমরা পরের যে উদাহরণ, সেই পরের উদাহরণে আমরা চলে যাব এখন। দেখেন, রবিন যে বাড়িতে থাকেন সেখানকার একটি টেবিলে রবিনের একটি আংটি পড়ে থাকতে দেখে নিলয়। তাহলে রবিনের আংটি পড়ে থাকতে কে দেখতেছে, নিলয় দেখতেছে। রবিন যে বাড়িতে থাকে সেই বাড়িতে একটা আংটি পড়েছিল এবং নিলয় কি করছে, নিলয় সেই আংটিটা দেখতে পায়। এখানে আংটিটি রবিনের দখলেই আছে। যদি নিলয় এটি অসাধুভাবে সরিয়ে নেয় তবে সে চুরি করেছে বলে গণ্য হবে। খুব সহজ উদাহরণ, একেবারে সিম্পল ভাষা, পড়লেই কিন্তু বোঝা যায়। আচ্ছা, পরের যে উদাহরণটাতে আমরা যাব, দেখেন যে আরিয়ান মহাসড়কে একটি আংটি পড়ে থাকতে দেখে যা কারোর দখলে নেই। তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটাতেই কিন্তু আমাদের অ্যান্সার লুকাই আছে। ঠিক আছে, এই যে দেখেন, খেয়াল করেন যে আরিয়ান মহাসড়কে একটি আংটি পড়ে থাকতে দেখে যা কারোর দখলে নেই। তাহলে চুরি করতে গেলে কিন্তু অবশ্যই কারোর দখল থেকে নিতে হবে। যখনই আপনি কারোর দখল থেকে নেবেন না, যখনই আপনি কারোর দখল থেকে নিতে পারতেছেন না, তখনই কিন্তু সেটা চুরি হবে না, সেটা অন্য কোনো অপরাধ হতে পারে। তাহলে এখানে যে আরিয়ান মহাসড়ক থেকে একটা আংটি পাইছে, ঠিক আছে, এই আংটিটা কিন্তু কারোর দখলে ছিল না, সুতরাং এটা চুরির অপরাধ হবে না, এটা অপরাধমূলক আত্মসাতের অপরাধ হবে। এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তারপরে একটু খেয়াল করেন পরের যে উদাহরণ, তাসিন দেখে যে সিয়ামের ঘরের টেবিলে সিয়ামের একটি আংটি পড়ে আছে। তল্লাশি বা ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ আংটিটি আত্মসাৎ না করে তাসিন সেটি এমন এক জায়গায় লুকিয়ে রাখে যেখান থেকে সিয়ামের পক্ষে তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাসিনের উদ্দেশ্য ছিল চুরির কথা সবাই ভুলে গেলে সে ওখান থেকে আংটিটা নিয়ে বিক্রি করে দেবে। তাহলে এখানে আংটিটি প্রথমবার সরানোর মুহূর্তেই তাসিন চুরি করেছে বলে গণ্য হবে। কেন আংটিটি প্রথমবার সরানোর মুহূর্তেই তাসিন চুরি করেছে বলে গণ্য হবে, এটা কিন্তু আমাদের ব্যাখ্যাতে বলে দিছিল। 378 ধারার যে ব্যাখ্যা, সেখানে কিন্তু বলা আছে যে পুরো জিনিসটা আপনার হাতে নিয়ে আসা লাগবে না। আপনি যদি এরকম করতে পারেন যে মালিকের দখলের বাইরে বা মালিকের যে নলেজ
সেই নলেজের বাইরে যদি আপনি কোনো প্রপার্টি সরাই ফেলতে পারেন তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে, চুরির অপরাধ হিসেবে গণ্য হবে। এখানে কিন্তু সেটাই বলেছে। খেয়াল করেন যে তাসিন দেখে যে সিয়ামের ঘরের টেবিলে সিয়ামের একটি আংটি পড়ে আছে। তল্লাশি বা ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ সে কি করলো, তৎক্ষণাৎ সে তাসিন সেটি এমন এক জায়গায় লুকিয়ে রাখে যেখানে সিয়ামের পক্ষে তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তার ঘরের মধ্যেই আংটিটা এমন এক জায়গায় লুকিয়ে রাখে যে মালিক আর তার নিজের ঘরের থেকেও সেই আংটিটা কি পাবে না, খুঁজে পাবে না। তাই এটাও কিন্তু চুরি হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? এখনো কিন্তু আংটিটা তাসিনের হাতে আসেনি, তারপরেও কিন্তু এটা চুরি, এটা কিন্তু বোঝার বিষয় আছে। আচ্ছা, তারপরে দেখেন, পরে আমরা অন্য একটা উদাহরণে চলে যাব। খেয়াল করি আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে লেকচারটা মনোযোগ সহকারে শোনার জন্য। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু চুরির থেকে দস্যুতা এবং ডাকাতি পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখাই দিব যে কোনটার সাথে কোনটার কি পার্থক্য আছে, আপনি কিভাবে কোনটা ফাইন্ড আউট করবেন, সহজে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন, আসিফ তার ঘড়িটি ঠিক করার জন্য ঘড়ি নির্মাতা মজিদের কাছে দেয়। মজিদ সেটি তার দোকানে নিয়ে যান। ঘড়ি মেরামতের জন্য আসিফের কাছে মজিদের কোনো পাওনা ছিল না, যার জন্য তিনি ঘড়িটি আইনত আটকে রাখতে পারেন। আসিফ প্রকাশ্যেই দোকানে ঢুকে মজিদের হাত থেকে ঘড়িটি কেড়ে নিয়ে চলে যায়। এখানে আসিফ অপরাধমূলক অনাধিকার প্রবেশ বা হামলা করে থাকতে পারেন, কিন্তু তিনি চুরি করেননি, কারণ তার কাজটি অসাধু ছিল না। এই উদাহরণটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, কারণ এর মধ্যে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট বিষয় আছে। খেয়াল করেন, আসিফ কি করলো, আসিফ হচ্ছে তার যে ঘড়িটা সেটা ঠিক করার জন্য মজিদের কাছে দেয়। তাহলে আসিফ ঘড়িটা মজিদের কাছে দিচ্ছে। ঘড়ির মালিককে, ঘড়ির মালিক কিন্তু আসিফ, এই আসিফই কিন্তু ঘড়ির মালিক। সে মজিদের কাছে ঘড়িটা দিচ্ছে ঠিক করার জন্য। মজিদ সেটি তার দোকানে নিয়ে যান। ঘড়ি মেরামতের জন্য আসিফের কাছে মজিদের কোনো পাওনা ছিল না। তার মানে এই মজিদরে কিন্তু টাকা শোধ করে দিছে। বুঝতে পারছি কিনা? মজিদের কাছে কোনো পাওনা ছিল না। তাহলে খেয়াল করেন, ঘড়ি মেরামতের জন্য আসিফের কাছে মজিদের কোনো পাওনা ছিল না। তাহলে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে ঘড়ির মালিক হচ্ছে আসিফ আর ঘড়ির মেকানিক হচ্ছে মজিদ। আসিফ মজিদের কাছে ঘড়িটা দিছে, মজিদ ঘড়িটা ঠিক করে দিবে এবং মজিদ আসিফের কাছে কোনো টাকা পায় না। তার মানে কি, ঘড়ি ঠিক করা বাবদ যে টাকা পয়সা, সেই টাকা পয়সা কিন্তু অলরেডি আসিফ মজিদকে দিয়ে দিছে। এরপরে খেয়াল করেন, এরপরে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে মজিদ যেহেতু আসিফের কাছে কোনো টাকা পায় না, তাহলে এরপরে খেয়াল করেন যার জন্য তিনি ঘড়িটি কি করতে পারে, আইনত আটকে রাখতে পারে। তাহলে মজিদের কিন্তু ঘড়িটা আটকে রাখার কোনো অধিকার নাই। মানে মজিদ ঘড়িটাকে কি করতে পারবে না, নিজের কাছে রাখার কোনো অধিকার কিন্তু মজিদের নাই। আসিফ পরবর্তীতে কি করলো, আসিফ প্রকাশ্যেই দোকানে ঢুকে মজিদের হাত থেকে ঘড়িটি কেড়ে নিয়ে চলে যায়। তাহলে আসিফ এখন প্রকাশ্যে দোকানে ঢুকে মজিদের কাছ থেকে ঘড়িটা নিয়ে চলে যাচ্ছে। এখানে আসিফের যে কাজটা সেটাকে কিন্তু আমরা চুরি বলতে পারবো না। তার কারণ কি, আমার ঘড়ি আমি ঘড়ি মেকানিককে ঠিক করতে দিছি, ভালো করে বুঝতে হবে, এবং আমি ঘড়ি মেকানিককে টাকাটা পরিশোধ করেছি। যদি আমি ঘড়ি মেকানিককে টাকাটা পরিশোধ না করতাম তখন কিন্তু ঘটনা ভিন্ন রকম হতো। কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আসিফ মজিদের পাওনা টাকা পরিশোধ করে দিছে। ঘড়ি ঠিক করতে যে কয় টাকা লাগে সেই কয় টাকা কিন্তু আসিফ মজিদকে কি করছে, পরিশোধ করছে। সুতরাং মজিদ ওই ঘড়িটা আটকে রাখার কোনো অধিকার রাখে না। এখন আসিফ জোরপূর্বক ঘরে ঢুকে ওই ঘড়িটা মজিদের কাছ থেকে ছিনাই নিছে, সেটা অন্য কোনো অপরাধ হতে পারে, বাট সেটা চুরির অপরাধ হবে না। এই উদাহরণের পরের উদাহরণটা কিন্তু এটার সাথে এটা রেলিভেন্ট এবং এই উদাহরণগুলোই কিন্তু আপনারা ভুল করবেন পরবর্তীতে। খেয়াল করেন, এই উদাহরণগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। খেয়াল করেন, যদি ঘড়ি মেরামতের জন্য রবির কাছে মজিদ টাকা পান, যদি ঘড়ি মেরামত করার জন্য রবির কাছে মজিদ টাকা পান, তার মানে এখন যদি যে ঘড়ির মেকানিক সে যদি টাকা পায় এবং মজিদ সেই পাওনা টাকার জামানত হিসেবে ঘড়িটি আইনগত নিজের কাছে রাখেন, এমত অবস্থায় রবি যদি মজিদের দখল থেকে ঘড়িটি নিয়ে যান তবে রবি চুরি করেছেন, কারণ তিনি কাজটি অসাধুভাবে করেছেন।
তাহলে আগের যে উদাহরণটা দিলাম এখানে রবির পরিবর্তে আসিফ নামটা লিখলে আর একটু সুবিধা হইতো বুঝতে। ঠিক আছে, এখানে ধরেন যে রবির পরিবর্তে এখানে আসিফের নামটাই লেখা আছে, কারণ আগের যে উদাহরণ সেই উদাহরণের সাথে এটা কি, এটা কিন্তু রিলেটেড। আমি আবারও বলতেছি, এখানে আসিফ নামটা ব্যবহার করলে আগেরটার সাথে বুঝতে কি হবে, সুবিধা হবে। তাহলে খেয়াল করেন, আমরা এখানে দেখতেছি যে আগের উদাহরণ আমরা দেখছিলাম যে আসিফ ঘড়ি মেকানিক মজিদের টাকা পরিশোধ করে দিছে, এই জন্য সেটা চুরি হয়নি। কিন্তু উদাহরণটা যদি এখন উল্টাই দিই, যে আসিফ কি করলো, আসিফ হচ্ছে মজিদের কাছে ঘড়ি ঠিক করতে দিল, এখন ঘড়ি ঠিক করতে বিল আসছে 2000 টাকা। এখন ওই 2000 টাকা আসিফ পরিশোধ করলো না, পরিশোধ না করে তখন কি করলো, জোরপূর্বক মজিদের কাছ থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চলে গেল, তখন কিন্তু সেটা কি হবে, চুরি বলে গণ্য হবে। এবং আপনাদের কিন্তু পরবর্তীতে দেখবেন যে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে বা রিটেনেও প্রশ্ন আসতে পারে যে নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা। নিজের সম্পত্তিও কিন্তু চুরি করা যায়, এবং এটাই হচ্ছে সেটার উদাহরণ। নিজের সম্পত্তি কখন চুরি করা যায়, যে আমি আমার মোটরসাইকেলটা কি করলাম, মোটরসাইকেলটা আমি মনে করেন যে সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলাম, সার্ভিসিং সেন্টারে আমি নিয়ে যাওয়ার পরে সার্ভিস করার জন্য বিল আসছে 2000 টাকা, সেই 2000 টাকা পরিশোধ না করে আমি আমার মোটরসাইকেলটা ওখান থেকে জোরপূর্বক নিয়ে চলে আসলাম, তখন কিন্তু সেটা কিন্তু চুরির অপরাধ হিসেবে গণ্য হবে। আবার যদি এরকম হয় যে আমি সার্ভিস সেন্টারের টাকা পরিশোধ করে দিছি, ঠিক আছে, সার্ভিস বিল যে 2000 টাকা এসেছে সেই 2000 টাকা আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু তারপরও তারা আমার মোটরসাইকেল দিচ্ছে না, তখন আমি জোরপূর্বক মারধর করে ওই মোটরসাইকেল আমি ওখান থেকে নিয়ে চলে আসলাম, এটা আমার অন্য কোনো অপরাধ হতে পারে, বাট এটা কিন্তু কিসের অপরাধ হবে না, এটা কিন্তু চুরির অপরাধ হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার জিনিস তো আমি কি করতে পারি, জোরপূর্বক নিয়ে আসতে পারি, সেটা আবার অন্য অপরাধের বিষয় আসতেছে কেন? হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে যে আপনি অন্য অপরাধের বিষয় কেন আসতেছে, কারণ আপনি অন্য আইন ভায়োলেট করলে তখন তো অন্য অপরাধের বিষয় চলে আসবে। এই জন্য আইনটা আসলে কি, অনেক কিছু জানার বিষয় আছে কিন্তু। তারপরে দেখেন আর একটা উদাহরণ আমরা দেখব, এবং এই উদাহরণটাও কিন্তু রিলেটেড, আগের যে উদাহরণ সেই উদাহরণের সাথে এটাও কিন্তু একটু রিলেটেড। খেয়াল করেন, একইভাবে ফাহিম তার ঘড়িটি তুহিনের কাছে বন্ধক রেখে যদি ধার করা টাকা পরিশোধ না করেই তুহিনের সম্মতি ছাড়া তা নিয়ে যায়, তবে সে চুরি করেছে। ঘড়িটি তার নিজের হওয়া সত্ত্বেও এটি চুরি হিসেবে গণ্য হবে, কারণ সে অসাধুভাবে সেটি নিয়েছে। তাহলে এটা একটু বোঝার চেষ্টা করেন যে এই যে ফাহিম কি করছে, এখানে একটু বোঝার চেষ্টা করেন, ফাহিম কি করছে, ফাহিম তার ঘড়িটি তুহিনের কাছে বন্ধক রেখে যদি ধার করা টাকা পরিশোধ না করে তুহিনের সম্মতি ছাড়া তা নিয়ে যায়, তবে সে চুরি করেছে। ঘড়িটি তার নিজের হওয়া সত্ত্বেও এটি চুরি হিসেবে গণ্য হবে, কারণ সে অসাধুভাবে সেটি নিয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। এই জায়গাটাতে যে কথাটা বলা হলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি আমার ঘড়িটা বন্ধক রাখছি শাহরুনের কাছে, এবং এই ঘড়ি বন্ধক রেখে আমি শাহরুনের কাছ থেকে 5000 টাকা নিছি। এখন আমি এই 5000 টাকা পরিশোধ করলাম না, 5000 টাকা পরিশোধ না করে শাহরুনের অগোচরে আমি আমার ঘড়িটা নিয়ে চলে আসলাম, তখন কিন্তু এটা কি করলাম, আমি নিজের সম্পত্তি আমি নিজেই চুরি করলাম। এটাও কিন্তু কি হবে, চুরির অপরাধ হবে, কারণ আমি তার কাছ থেকে বন্ধকের টাকা কিন্তু পরিশোধ করিনি। বন্ধকের টাকা পরিশোধ না করে যদি আমি তার অগোচরে ওটা নিয়ে চলে আসি, তখন কিন্তু সেটা চুরির অপরাধ হিসেবেই গণ্য হবে। আচ্ছা, তারপরে আমরা দেখেন পরবর্তী যে উদাহরণে আমরা যাব, দেখেন সাকিব পাবেলের একটি জিনিস পাবেলের সম্মতি ছাড়া সরিয়ে নেয় এই উদ্দেশ্যে যে এটি ফেরত দেওয়ার বিনিময়ে সে পাবেলের কাছ থেকে পুরস্কার হিসেবে টাকা আদায় করবে। এখানে সাকিব অসাধুভাবে বস্তুটি নিয়েছে, তাই সে চুরি করেছে। সহজ উদাহরণ যে সাকিব কি করছে, পাবেলের একটা জিনিস পাবেলের সম্মতি ছাড়া নিছে এবং অসাধু উদ্দেশ্যে নিছে। অসাধু উদ্দেশ্যটা কি ছিল, অসাধু উদ্দেশ্য ছিল হচ্ছে যে পুরস্কার আদায় করবে। অনেক সময় আমরা কিন্তু কি করি, অনেক সময় কিন্তু আমরা ভার্সিটিতে পড়া অবস্থায় বা কলেজে পড়া অবস্থায় কি করি, বন্ধুর মানি ব্যাগটা সরাই ফেলি, পরবর্তীতে বলি যে আমার এটা খাওয়ালে আমি তোর মানি ব্যাগ ফেরত দিব। তাই এটা কিন্তু কি হয়ে যাবে, চুরির অপরাধ হিসেবে গণ্য হবে। খেয়াল করেন, তারপরে আবিরের সাথে নাবিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। নাবিলের অনুপস্থিতিতে আবির তার লাইব্রেরিতে ঢুকে কেবল পড়ার উদ্দেশ্যে, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু দিয়ে দিছে
খেয়াল করেন, এখানেই কিন্তু আমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, কেবল পড়ার উদ্দেশ্যে এবং পরে ফেরত দেওয়ার নিয়তে একটি বই নিয়ে যায়। তাহলে ধরেই ফেলছি আমরা যে এটা চুরির অপরাধ হবে না, কারণ এখানে অসাধু উদ্দেশ্য নাই। ঠিক আছে, একজন বন্ধু তার বন্ধুর লাইব্রেরি ইউজ করতে পারে এবং তখন কিন্তু বন্ধুর একটা ইমপ্লাইড কনসেন্ট থাকে যে আমার বন্ধু আমার অগোচরে দুই একটা বই কিন্তু নিয়ে যেতেই পারে। ঠিক আছে, এবং পরবর্তীতে ফেরত দেওয়ার উদ্দেশ্যে যেহেতু নিয়ে গেছে, সেহেতু কিন্তু এটা কি হবে না, চুরির অপরাধ হিসেবে গণ্য হবে না। পরের যে উদাহরণটা, সেই উদাহরণটাতে একটু আসি আমরা। দেখেন, সায়েম তাওসানের স্ত্রীর কাছে ভিক্ষা চায়। এই দুটা উদাহরণ কিন্তু একটু বুঝতে হবে যে সায়েম কি করছে, সায়েম তাওসানের স্ত্রীর কাছে ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা। ঠিক আছে, সে সায়েমকে টাকা, খাবার ও কাপড় দেয়, যা সায়েম জানতো যে এগুলো তার স্বামী তাওসানের। তাহলে দেখেন, এই যে সায়েম, এই সায়েমকে, এই সায়েম হচ্ছে ভিক্ষুক, বুঝতে পারছি কিনা? সায়েম হচ্ছে কে? সায়েম হচ্ছে ভিক্ষুক। এই ভিক্ষুক কি করতেছে? ভিক্ষুক তাওসানের স্ত্রীর কাছ থেকে কি করতেছে? টাকা, খাবার, কাপড় এগুলো নিচ্ছে। এবং যে ভিক্ষুক সায়েম, সে কিন্তু জানে যে তাওসানের জিনিসগুলো এগুলো, কিন্তু সে এটাও জানে যে তাওসানের ওয়াইফের কি আছে, ওই এখতিয়ার আছে যে সে তার নিজের স্বামীর পুরনো জামা কাপড় বা ভিক্ষুককে খাবার দেওয়ার এখতিয়ার রাখে। তাহলে এইটা কিন্তু চুরির অপরাধ বলে গণ্য হবে না। যদিও কিন্তু এখানে কিন্তু তাওসানের কাছ থেকে কোনো সম্মতি কিন্তু নেওয়া হয়নি, তারপরও কিন্তু তাওসানের এখানে একটা ইমপ্লাইড কি আছে, কনসেন্ট আছে। স্ত্রী কিন্তু স্বামীর যে পুরনো জামা কাপড় সেগুলো যদি গরিব দুঃখীকে দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু চুরি বলে গণ্য হবে না। কিন্তু পরের যে উদাহরণটা, সেই পরের উদাহরণটা কিন্তু এটার সাথে আর একটু বুঝে পড়তে হবে। দেখেন, এখানে বলছে কি, এখানে বলছে সাকিব হলো আবিরের স্ত্রীর উপপতি। এই উপপতি মানে কি? উপপতি মানে হচ্ছে পরকীয়া প্রেমিক। তার মানে সাকিব আবিরের ওয়াইফের সাথে পরকীয়া করে, বুঝতে পারছি কিনা? এখন এই যে আবিরের স্ত্রী, এই আবিরের স্ত্রী যদি সাকিবকে মূল্যবান কিছু সম্পত্তি দেয়, যা সাকিব জানতো যে সেগুলো তার স্বামী আবিরের এবং সেগুলো দেওয়ার কোনো অধিকার নেই, সাকিব যদি অসাধুভাবে সেই সম্পত্তি গ্রহণ করে, তখন সে চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে এই জায়গায় সাকিব কি করতেছে? আবিরের স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং সাকিবের সাথে আবিরের স্ত্রীর সম্পর্ক কি? তারা পরকীয়া প্রেমে লিপ্ত। তাহলে এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু কোনো হাজব্যান্ডই কিন্তু তার ওয়াইফের বয়ফ্রেন্ডকে টাকা পয়সা দেওয়ার কোনো কনসেন্ট কিন্তু দেয় না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে এই কাজটা কিন্তু কি হয়ে যাচ্ছে? চুরি বলে গণ্য হচ্ছে। এটা স্পষ্ট চুরি বলে গণ্য হবে। এই ধরনের উদাহরণ কিন্তু পরীক্ষায় দিলে তখন কিন্তু কনফিউজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। তারপর দেখেন, আদনান সরল বিশ্বাসে রায়হানের কোনো সম্পত্তিকে নিজের মনে করে রায়হানের দখল করে থাকা স্থান থেকে সরিয়ে নিয়ে যায়। যেহেতু আদনান এটি অসাধুভাবে নেয়নি, তাই সে চুরি করেনি। যদি প্রশ্নের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা থাকে যে অসাধুভাবে কাজটি করেনি, তাহলে সেটা কখনো কি হবে না? চুরি বলে গণ্য হবে না। বাট প্রশ্নের মধ্যে যদি এটা উল্লেখ করা থাকে যে অসাধুভাবে করেছে, তাহলে কিন্তু সেটা কি হবে? সেটা কিন্তু তখন চুরি বলে গণ্য হবে, যদি অন্য কন্ডিশনগুলো যদি ফিল আপ হয়। তাহলে আমরা কিন্তু 378 ধারার সবগুলো কন্ডিশন এবং 378 ধারার যতগুলো ব্যাখ্যা আছে, পাশাপাশি 378 ধারার যতগুলো উদাহরণ আছে, সবগুলো কিন্তু আমরা ভালো করে পড়লাম। এখন আমরা চলে যাব 383 ধারাতে। আমি চুরির শাস্তিগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না, এগুলো সহজ, আপনারা পড়লেই বুঝতে পারবেন। নর্মাল শাস্তি হচ্ছে যে 3 বছর। তারপরে হচ্ছে যদি আপনার ক্লার্ক যদি চুরি করে, তাহলে সেক্ষেত্রে শাস্তি বেশি আছে। তারপরে হচ্ছে আপনার বসত বাড়ির থেকে চুরি করলে চুরির শাস্তি বেশি, তখন আবার 7 বছর হবে। তাহলে আমরা এখন 383 ধারা আলোচনা করব। আমরা এখন বলপূর্বক গ্রহণ আমরা আলোচনা করব। বাট এই বলপূর্বক গ্রহণ আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটা স্পেশাল অফার দিচ্ছি। যারা আপনারা পরবর্তী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে যে 25শে জুলাই থেকে। এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নেওয়া হবে। বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি। সেই স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে যে আপনি যদি 20শে জুলাইয়ের মধ্যে ভর্তি হন, তাহলে আপনি 3,000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন।
তার মানে আপনি 5,000 টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন। এবং এই সম্পূর্ণ কোর্সের সাথে কিন্তু আমাদের যে লেকচার শিট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যে স্পেশাল একটা লেকচার শিট আছে, লেকচার শিটের নাম হচ্ছে সহজ ভাষায় মূল আইন। আমরা মূল আইনটাকে পরিপূর্ণভাবে সহজ ভাষায় তৈরি করেছি এবং মূল আইনের যত উদাহরণগুলো আছে এইভাবে কিন্তু আমরা নিজেদের মতো করে সহজ ভাষায় কিন্তু লিখেছি। তাতে করে কিন্তু আমরা মূল আইনের কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্যের পরিবর্তন আমরা ঘটাইনি। অ্যাকুরেটলি মূল আইন যেভাবে আছে সেভাবেই রেখে, তার মানে মূল আইনের কোনো মূল বিষয়গুলোকে না সরিয়ে আমরা কিন্তু সহজ ভাষায় কিন্তু মূল আইনটাকে আমরা কনভার্ট করেছি এবং উদাহরণগুলোকে কনভার্ট করেছি, যেটা আপনাদের পড়তে কিন্তু খুব সহজ হবে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা বলেন, লিখিত পরীক্ষা বলেন, মূল আইন পড়ার কিন্তু বিকল্প নাই। তাই এই আপনি শুধু গাইড বই পড়েই কিন্তু ভালো করতে পারবেন না। গাইড বই আপনাকে অবশ্যই পড়তে হবে, কিন্তু পাশাপাশি আপনাকে মূল আইনটা যদি ভালো করে পড়া থাকে তাহলে আপনার কিন্তু ইনশাল্লাহ খুব সহজে পাস হয়ে যাবে। তো এই জন্য মূল আইনটা যেহেতু কঠিন, আমরা কি করেছি, মূল আইনটাকে জাস্ট সহজ ভাষায় আমরা তৈরি করেছি। এবং এই লেকচার শিটটা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা ফ্রিতে পাবেন। পাশাপাশি কোর্সে ভর্তি না হয়ে যদি কেউ আমাদের এই লেকচার শিটটা নিতে চায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা 1500 টাকার বিনিময়ে কিন্তু এই লেকচার শিটটা আমরা সেল করতেছি। অনেকের কাছে দাম বেশি মনে হতে পারে 1500 টাকা, কিন্তু পেজ সংখ্যা অনেক বেশি। তার কারণ হচ্ছে আমরা মূল আইনের সব ধারা দিছি, মূল আইনের আমরা সব উদাহরণ দিছি, যদিও আমরা উল্লেখ করে দিছি যে কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ। সব ধারা তো আর পড়া লাগবে না, যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা মার্ক করে দিয়েছি। তা যেহেতু আমরা মূল আইনের ধারাগুলো সহজ ভাষায় এটা আমরা ট্রান্সলেট করেছি এবং মূল আইনের যে উদাহরণগুলো সেগুলো দিয়েছি, পাশাপাশি গাইড বইতে যে ধরনের আপনার তথ্যগুলো থাকে, এক্সপ্লেনেশনগুলো থাকে, ব্যাখ্যাগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা আমাদের এই শিটে দিয়েছি। সুতরাং আমাদের এই শিটের পেজ সংখ্যা অনেক বেশি, এই কারণে এটার কস্টিংও কিন্তু অনেক বেশি। তা যাই হোক আর কি, আমরা 378 ধারা আমরা দেখলাম। 379 ধারাতে চুরির শাস্তির কথা বলা আছে। এখানে চুরির শাস্তি হচ্ছে কত বছর, এখানে চুরির শাস্তি হচ্ছে 3 ইয়ার্স। ঠিক আছে, 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বলতেছে চুরির শাস্তি হচ্ছে কি, চুরির শাস্তি হচ্ছে 3 বছরের কারাদণ্ড। ঠিক আছে, এখানে 3 বছরের কারাদণ্ড। তারপরে এখানে বলতেছে যে অথবা আছে, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আচ্ছা, তারপরে খেয়াল করেন যে বাসগৃহ থেকে যদি কেউ চুরি করে, তাহলে বাসগৃহ থেকে যদি চুরি করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে, সেই ক্ষেত্রে শাস্তি কিন্তু আমাদের হবে 7 বছর পর্যন্ত। খেয়াল করেন, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে। এবং তদুপরি এখানে কিন্তু এবং আছে, এখানে কিন্তু এবং আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর 3 বছরের সাথে ছিল কি, 3 বছরের সাথে ছিল হচ্ছে যে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তারপরে দেখেন 381 ধারা, এখানে মালিকের দখলে থাকা সম্পত্তি যদি কেরানি বা ভিত্ত চুরি করে তাহলে সেই ক্ষেত্রেও শাস্তির কথা কিন্তু 7 বছরের কারাদণ্ড এবং কিন্তু এখানে অর্থদণ্ডের বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে 382, চুরি করার উদ্দেশ্যে যদি মৃত্যু, আঘাত বা গতিরোধের প্রস্তুতি, বা মানে আপনি যদি চুরি করার উদ্দেশ্যে যদি আপনি কি করেন, আপনি যদি কারোর মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, এখানে দেখেন খেয়াল করেন, কারোর মৃত্যু ঘটানোর, আঘাত করার, গতিরোধ করার, অথবা মৃত্যু, আঘাত বা গতিরোধের ভয় দেখানোর প্রস্তুতি গ্রহণ করেন, শুধুমাত্র করলেই হবে না, প্রস্তুতি গ্রহণ করলেই কিন্তু এখানে কিন্তু শাস্তি বেশি আছে। এবং শাস্তি কত, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং আছে এখানে, এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তাহলে দেখেন আমরা চুরি দেখলাম। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কি, বলপূর্বক গ্রহণ। এই বলপূর্বক গ্রহণ, চুরির সাথে বলপূর্বক গ্রহণের পার্থক্য কি? চুরি করতে গিয়ে যদি আপনি কাউকে ভয় ভীতি প্রদর্শন করেন, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ভয় ভীতি এই চুরি করতে গিয়ে যদি আপনি কাউকে ভয়ভীতি প্রদর্শন করেন তখনই কিন্তু বলপূর্বক গ্রহণের অপরাধ সংগঠিত হয়ে যাবে। একটু খেয়াল করেন, এখানে দেখেন যে 383 ধারাতে কি বলা আছে, দেখেন, ভয় দেখায় এবং এর মাধ্যমে সেই ভীত ব্যক্তিকে যে কোনো ধরনের অনুদান
বা চাঁদা দিতে অথবা অন্য কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত অথবা স্বাক্ষর বা মোহরযুক্ত এমন কোনো বস্তু যা মূল্যবান জামানতে রূপান্তর করা সম্ভব তা প্রদানে অসাধুভাবে প্রলুব্ধ করে, তবে সেই ব্যক্তি বলপূর্বক আদায় বা চাঁদাবাজি শব্দটা নাই, যদিও সহজে বলা হয়েছে এখানে বলপূর্বক আদায় বা চাঁদাবাজি করেছে বলে গণ্য হবে। তাহলে খেয়াল করেন যে 383 ধারাতে বলতেছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, আপনার চুরির মধ্যেও তো এটা ছিল, ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা কি চুরির মধ্যে ছিল না? কোনো ব্যক্তিকে নিজের বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার ভয় দেখায়, চুরির মধ্যে কিন্তু আমাদের কি ছিল না? চুরির মধ্যে কিন্তু আমাদের ক্ষতি, চুরির মধ্যে কিন্তু আমাদের কি ছিল না? চুরির মধ্যে কিন্তু আমাদের ছিল না, আমাদের কি ছিল না? ভয় দেখানোর বিষয়টা কিন্তু ছিল না। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু বলপূর্বক গ্রহণের মধ্যে চুরির যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো তো থাকবেই, পাশাপাশি কি হবে? পাশাপাশি কিন্তু আমাদের এখানে ভয় দেখানোর একটা বিষয় কিন্তু থাকবে, ভয় দেখিয়ে কিন্তু সম্পত্তি হস্তান্তর করার কিন্তু বিষয় থাকবে। তারপরও যদি আপনারা দেখেন, এখানে খেয়াল করতে চান, দেখেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে নিজের বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার ভয়, তাহলে ক্ষতি করার ভয় দেখায়, ক্ষতি করার ভয় দেখানো লাগবে। তারপরে এই ভয় দেখানোর মাধ্যমে ভীত ব্যক্তিকে যে কোনো ধরনের অনুদান বা চাঁদা দিতে অথবা কোনো মোহরযুক্ত এমন কোনো বস্তু যা মূল্যবান জামানতে রূপান্তর করা সম্ভব তা প্রদানে অসাধুভাবে প্রলুব্ধ করে, তবে সেই ব্যক্তি বলপূর্বক আদায় বা চাঁদাবাজি করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা এখন এগুলোর উদাহরণটা একটু দেখব। খেয়াল করেন যে আমরা এখন এটার উদাহরণটা একটু দেখব। উদাহরণগুলো দেখলে আপনাদের আরো কিন্তু কি হবে? ক্লিয়ার হবে। খেয়াল করেন যে আসিফ হুমকি দেয় যে রাফি যদি তাকে টাকা না দেয় তবে সে রাফিয়ের বিরুদ্ধে মানহানিকর লেখা প্রকাশ করবে, এভাবে সে রাফিকে টাকা দিতে বাধ্য করে। আসিফ এখানে বলপূর্বক আদায়ের অপরাধ করেছে। তাহলে আসিফ যে হুমকি দিচ্ছে রাফিকে যে তুমি টাকা না দিলে আমি তোমার বিরুদ্ধে মানহানিকর একটা লেখা প্রকাশ করব, অনেক সাংবাদিক এরকম ধরনের কাজ করে থাকে। তাহলে এই যে কাউকে হুমকি দেওয়া, যে মানহানিকর বক্তব্য প্রকাশ করে দিব, এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করে যদি কারোর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় তাহলে কিন্তু সেটা কি হবে? বলপূর্বক গ্রহণের অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে যেটা বলছে, ইমন জয়কে হুমকি দেয় যে জয় যদি একটি প্রমিসারি নোটে স্বাক্ষর করে ইমনকে না দেয় তবে সে জয়ের সন্তানকে অবৈধভাবে আটক রাখবে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ইমন কি করতেছে? ইমন কিন্তু এখানে কিন্তু আমরা দেখতেছি যে ইমন কি করতেছে? ইমন কিন্তু জয়কে হুমকি দিচ্ছে, জয় যদি একটি প্রমিসারি নোটে স্বাক্ষর করে ইমনকে না দেয় তবে জয়ের সন্তানকে অবৈধভাবে আটক রাখবে। তাহলে আপনি যদি আমার সন্তানকে অবৈধভাবে আটক রাখার হুমকি দিয়ে আমার কাছ থেকে কোনো অর্থ নেন তাহলে কিন্তু সেটা কি হবে? বলপূর্বক গ্রহণের অপরাধ বলে গণ্য হবে। তারপরে খেয়াল করেন, তারপরে দেখেন যে রবিন হুমকি দেয় যে সাকিব যদি রায়হানের অনুকূলে একটি বন্ড বা মুসলেকা স্বাক্ষর করে না দেয় তবে সে লাঠিয়াল পাঠিয়ে সাকিবের জমি চাষ করে নষ্ট করে ফেলবে। তার মানে আপনি যদি আমাকে টাকা না দেন আমি আপনার জমি কি করব? নষ্ট করে ফেলবো, লাঠিয়াল পাঠাবো, তারা যায় আপনার জমি কি করবে? জমির ফসল নষ্ট করে দিবে। তাহলে এটাও কিন্তু কি ভয়ভীতি প্রদর্শন করে আমি কোনো অর্থ নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলপূর্বক গ্রহণের অপরাধ বলে গণ্য হবে। খেয়াল করেন খেয়াল করেন যে আবির শান্তকে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অসাধুভাবে একটি সাদা কাগজে স্বাক্ষর বা মোহর দিতে বাধ্য করে এবং কাগজটি গ্রহণ করে। যেহেতু স্বাক্ষরযুক্ত কাগজটি মূল্যবান জামানতে রূপান্তর করা সম্ভব তাই আবির কি করছে? বলপূর্বক আদায়ের অপরাধ করেছে। তাহলে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যে ভয় ভীতি দেখিয়ে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয় তাহলে সেখানে কি হবে? বলপূর্বক গ্রহণের অপরাধ সংগঠিত হবে। প্যাচটা লাগবে হচ্ছে আপনার দস্যুতার সাথে বলপূর্বক গ্রহণের কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে? সেই জায়গাটাতে আমাদেরকে কি করতে হবে? একটু ভালো করে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা বলপূর্বক গ্রহণের যে শাস্তি, এটার আমি আলোচনা করতে চাচ্ছি না, শাস্তি তো আসলে মুখস্থ করার জিনিস। আমরা চলে যাব হচ্ছে এখন 390 ধারা, যেখানে হচ্ছে আমাদের দস্যুতার সংজ্ঞা দেওয়া হচ্ছে। দেখেন এই দস্যুতার যে অপরাধ, সেই দস্যুতার অপরাধের মধ্যে কিন্তু আপনার যে কোনো একটা কিন্তু থাকা লাগবে। এই দস্যুতার অপরাধের মধ্যে হয় আপনার চুরি থাকা লাগবে, দস্যুতার অপরাধের মধ্যে
হয় আপনার কি থাকা লাগবে, চুরির অপরাধ থাকা লাগবে, অথবা আপনার কি থাকা লাগবে, বলপূর্বক আদায়ের অপরাধ থাকা লাগবে। তার মানে দস্যুতার প্রি কন্ডিশন হচ্ছে যে চুরির যতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো হয় বিদ্যমান থাকা লাগবে, অথবা বলপূর্বক গ্রহণের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো বিদ্যমান থাকা লাগবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে চুরি কখন দস্যুতা বলে গণ্য হবে, এবং প্রশ্ন হচ্ছে যে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে, সেটাই আমাদের দেখার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দস্যুতার অপরাধের মধ্যে হয় চুরি থাকবে, নয় বলপূর্বক আদায় থাকবে। এই দুইটা থাকাই লাগবে, মানে এই দুইটার যে কোনো একটা, হয় এইটা থাকা লাগবে, নয় এইটা আমার থাকা লাগবে। এখন আমাদেরকে দেখতে হবে যে কখন চুরি আমার দস্যুতা হয়, খেয়াল করেন। তারপর আমরা দেখব যে কখন বলপূর্বক গ্রহণ দস্যুতা হয়। চুরি কখন দস্যুতা হিসেবে গণ্য করা হবে? চুরি করার উদ্দেশ্যে, অথবা চুরি করার সময়, অথবা চুরিকৃত সম্পত্তি নিয়ে যাওয়ার সময় বা নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অপরাধী সেই উদ্দেশ্যে স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে কি করলে, দেখেন খেয়াল করেন, স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে কি করলে, আপনি চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটান, আপনি চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটান বা ঘটানোর চেষ্টা করেন, তাহলে সেটা কি হবে? তখন সেই চুরি হচ্ছে দস্যুতা বলে গণ্য হবে, তখন সেটা চুরি থাকবে না। বুঝতে পারছি কিনা? চুরি করতে গিয়ে যদি আপনি কি করেন, আঘাত করেন, তখন সেটা কি হয়ে যাবে? এই যে দস্যুতা হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? চুরি করতে গিয়ে যদি কাউকে অবৈধভাবে আপনি বাধা প্রদান করেন, তখন কি হবে? তখন এই অবৈধভাবে বাধা প্রদান করাটাও কিন্তু, চুরি করতে গিয়ে অবৈধভাবে বাধা প্রদান করলে তখন আর চুরি থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে দস্যুতা। অথবা আপনি চুরি করতে গিয়ে যদি তাৎক্ষণিক মৃত্যু, অথবা তাৎক্ষণিক আঘাত, অথবা তাৎক্ষণিকভাবে অবৈধ বাধার ভয় দেখান, তাহলে তিনটা জিনিস আছে। নাম্বার 1 হচ্ছে কি, আমার তাৎক্ষণিক মৃত্যু, নাম্বার 2 হচ্ছে কি, তাৎক্ষণিক আঘাত, এবং নাম্বার 3 হচ্ছে কি, তাৎক্ষণিক অবৈধ বাধার ভয় দেখানো। এই তিনটা জিনিস যদি আপনি চুরি করতে গিয়ে করেন, তিনটার মধ্যে আপনি যে কোনো একটা যদি করেন, যে কোনো একটা, তাও কি হবে? সেই চুরি আর চুরি থাকে না, সেটা তখন দস্যুতা বলে গণ্য হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে হোয়েন এক্সটর্শন ইজ রবারি, কখন বলপূর্বক আদায় দস্যুতা হবে। খেয়াল করেন, বলপূর্বক আদায় দস্যুতা হিসেবে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণ করার সময় ভুক্তভোগী ব্যক্তির সামনে উপস্থিত থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, ভুক্তভোগী ব্যক্তির সামনে উপস্থিত থাকে। তার মানে বলপূর্বক গ্রহণকারী যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে যদি বলপূর্বক গ্রহণ করে, তখন সেটা আর বলপূর্বক গ্রহণ থাকে না, তখন সেটা দস্যুতা বলে গণ্য হয়। আচ্ছা, দেখেন এখানে একটা ব্যাখ্যা দিছে, সেই ব্যাখ্যাটা আমরা একটু দেখি। যেটা বললাম সেটাই আর কি, আমরা উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণগুলো আমরা একটু দেখব। মিলন তপুকে চেপে ধরে রাখে এবং তপুর সম্মতি ছাড়া অসাধুভাবে তার কাপড় থেকে টাকা ও গয়না নিয়ে নেয়। এখানে মিলন চুরি করেছে এবং এই চুরি করার জন্য সে স্বেচ্ছায় তপুর গতিরোধ করেছে। তাহলে দেখেন এখানে কিন্তু প্রথমে চুরি করছে, চুরি করার পরে এই চুরি কি হয়ে গেল? চুরি দস্যুতা হয়ে গেল। কেন চুরি দস্যুতা হয়ে গেল? চুরি করার জন্য সে স্বেচ্ছায় তপুর গতিরোধ করেছে, এই কারণে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে দস্যুতার অপরাধ হয়ে গেল। তারপরে খেয়াল করেন যে মিলন মহাসড়কে তপুর সাথে দেখা করে, একটি পিস্তল দেখায় এবং তপুর টাকার থলি দাবি করে। এর ফলে তপু তার থলিটি দিয়ে দেয়। এখানে মিলন তপুকে তাৎক্ষণিক আঘাতের ভয় দেখিয়ে এবং অপরাধ সংগঠনের সময় তার সামনে উপস্থিত থেকে থলিটি আদায় করেছে। তাহলে দেখেন, আপনি বলপূর্বক গ্রহণ করার সময় যদি তাৎক্ষণিক কি করেন, এই তাৎক্ষণিক আঘাতের ভয় দেখান, ঠিক আছে, তখন কিন্তু কি হবে? তখন কিন্তু সেটা আপনার দস্যুতার অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে দেখেন, রবি মহাসড়কে মিলন এবং তার সন্তানের সাথে দেখা করে। মিলন শিশুটিকে ধরে ফেলে এবং হুমকি দেয় যে মিলন যদি তার টাকার থলি না দেয় তবে সে শিশুটিকে পাহাড়ের খাত থেকে নিচে ফেলে দেবে। এর ফলে মিলন তার থলিটি দিয়ে দেয়। এখানে রবি মিলনের সামনে উপস্থিত তার সন্তানের তাৎক্ষণিক আঘাতের ভয় দেখিয়ে থলিটি আদায় করেছে, অতএব রবি মিলনের উপরে দস্যুতা করেছে। তার মানে আপনার আঘাতের যে ভয়টা, সেটা কিন্তু তাৎক্ষণিক আঘাতের ভয় হওয়া লাগবে। যদি আপনি ওভার ফোনে 2 মাইল দূরে বা আপনি দূরত্বে থেকে যদি, বা আপনি ঘটনাস্থলে উপস্থিত না থেকে আপনি যদি অন্য জায়গায় থেকে যদি আপনি কি করেন, আপনি যদি
আঘাতের ভয় দেখান, তখন কিন্তু সেটা বলপূর্বক গ্রহণ। খেয়াল করেন পরের যে উদাহরণটা, বিজয় আদিলকে এই বলে সম্পত্তি আদায় করে যে তোমার সন্তান আমার দলের কবজায় আছে এবং তুমি আমাদের 10,000 টাকা না পাঠালে তাকে মেরে ফেলা হবে। এটি বলপূর্বক আদায়। কেন এটা বলপূর্বক আদায়? তার কারণ হচ্ছে যে এখানে কি নাই, এখানে কিন্তু তাৎক্ষণিক যে মৃত্যুর ভয় বা তাৎক্ষণিক যে আঘাতের ভয় সেটা কিন্তু এখানে বিদ্যমান নাই, সুতরাং এটা হচ্ছে দস্যুতার অপরাধ বলে গণ্য হবে। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা 391 ধারাতে ডাকাতির কথা বলা আছে। ডাকাতির ডেফিনেশনটা সহজ। তার আগে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিই। দস্যুতার ক্ষেত্রে আমাদের মিনিমাম সদস্য দস্যুতার ক্ষেত্রে আমাদের কি লাগবে? দস্যুতার ক্ষেত্রে আমাদের খেয়াল করেন যে দস্যুতার ক্ষেত্রে আমার মিনিমাম সদস্য একজন হলেই চলবে। বুঝতে পারছি কিনা? একজন হলেই, আচ্ছা, একজন হলেই হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। কিন্তু ডাকাতির ক্ষেত্রে কিন্তু 5 জন সদস্য লাগবে। 5 জন সদস্য মিলে যখন দস্যুতার অপরাধ করবে তখন সেই দস্যুতা থাকে না, তখন সেটা কি হয়ে যায়? ডাকাতি হয়ে যায়। এইটাই কিন্তু এখানে বলা আছে। খেয়াল করেন যে যখন 5 মানে মিনিমাম 5 বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে দস্যুতা সংগঠন করে বা করার চেষ্টা করে, অথবা যেখানে সম্মিলিতভাবে দস্যুতা সংগঠনকারী বা করার চেষ্টাকারী ব্যক্তি এবং উক্ত সংগঠন বা চেষ্টায় সহায়তাকারী উপস্থিত ব্যক্তিদের মোট সংখ্যা আবারও 5 বা ততোধিক হয়, তখন সেটা কি হবে? ডাকাতি বলে গণ্য হবে। এখানে মূলত কিন্তু পার্থক্যটা কিন্তু কি, যে 5 জন সদস্য বা 5-এর বেশি সদস্য মিলে দস্যুতা করলে সেটা কিন্তু ডাকাতির অপরাধ বলে গণ্য হবে। তাহলে আমি আমার আলোচনা শেষ করে দিব আজকের মতো। এই আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা আপনারা পরবর্তী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আমরা আয়োজন করেছি। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 25শে জুলাই থেকে। 8,000 টাকা কোর্স ফি। 20শে জুলাইয়ের মধ্যে যদি আপনি ভর্তি কার্য সম্পন্ন করেন তাহলে 3,000 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তার মানে 5,000 টাকার মধ্যে আপনি আমাদের এই এমসিকিউর কোর্সটা করতে পারতেছেন। সাথে আমাদের যে স্পেশাল লেকচার শিট, প্রায় 1000+ পৃষ্ঠা হবে আমাদের লেকচার শিটের সংখ্যা। এখানে আমাদের লেকচার শিটের পৃষ্ঠার সংখ্যার কথা বলতেছি আমি, কারণ এখানে আমরা ধারাগুলো দিয়েছি, মূল আইনটাকে আমরা হুবহু লিখেছি, জাস্ট সহজ ভাষায় লিখেছি। পাশাপাশি আমরা উদাহরণগুলো দিয়েছি, পাশাপাশি আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণও কিন্তু দিয়েছি, সহজ করে দিয়েছি। তা যাই হোক, এই লেকচার শিটটা কিন্তু আপনারা আমাদের এই কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন। এবং আমাদের এই কোর্সের ক্লাসটা কিন্তু রাতের বেলায় হবে। শুক্র শনিবার রাত 9টার সময় ক্লাস শুরু হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সের ক্লাস চলবে। সপ্তাহে 2 থেকে 3 দিন, মিনিমাম 2 দিন, ঊর্ধ্বে 3 থেকে 4 দিন আমরা ক্লাসগুলো নিব আর কি। অবস্থা বুঝে আমরা ক্লাসগুলো নিব। এবং আমাদের এই কোর্সের সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু সাবজেক্টিভ টেস্ট পরীক্ষা নেওয়া হবে অনলাইনে এবং মডেল টেস্ট পরীক্ষাও নেওয়া হবে। যারা আপনারা ইন্টারেস্টেড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভর্তি হয়ে যান। আসন সংখ্যা কিন্তু সীমিত, সর্বোচ্চ 100 জনকে কিন্তু আমরা আমাদের এই কোর্সে রাখবো। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।